গ্লকোমার ট্রিটমেন্ট বল, ট্রিটমেন্ট কি করা হয়? গ্লকোমা আগে জানতে হবে যে কি কি টাইপের হয়, সেই হিসাবে ট্রিটমেন্ট কি কি হবে। শোনা যাচ্ছে? সেই হিসাবে গ্লকোমার কি কি ট্রিটমেন্ট হবে সেটা ডিপেন্ড করে যে গ্লকোমার কি টাইপ। টাইপগুলো মোটামুটি আগের দিন পড়া হয়েছিল, আগে দুদিন। আজকের হচ্ছে মেনলি ট্রিটমেন্ট পোর্শনটাই যাচ্ছি। ধর যেগুলো মোস্ট কমন গ্লকোমা সেটা হলো প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা আর হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। প্রাইমারি ডিজিজ বা ডিজিজ লিখিস যা ইচ্ছা। সেটা ট্রিটমেন্ট কি, দুটো আলাদা। একটা হলো মেডিকেল গ্লকোমা, উপরেরটা ওপেন অ্যাঙ্গেল, আর আরেকটা হলো সার্জিক্যাল গ্লকোমা, যেটা সার্জিক্যাল গ্লকোমা, যেটা হলো অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। কিন্তু অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা এলেও কি প্রথমেই আমি অপারেশন করে দেবো? প্রথমে অপারেশন করব না, প্রথমে দেখব যে মেডিকেল ট্রিটমেন্টে কাজ দিচ্ছে কি না। তো মেডিকেল ট্রিটমেন্ট একদম এটার জন্য ফার্স্ট লাইন এবং অনলি ট্রিটমেন্ট। একদম এন্ডে যদি রেজাল্ট না পাওয়া যায় তাহলে এক্ষেত্রেও সার্জারি করা হয়। কিন্তু অ্যাঙ্গেল ক্লোজার ডিজিজের মেন ট্রিটমেন্ট হলো যে কজটা, সেটা সার্জারি। যদি সেই কজটা ঠিকঠাকভাবে ম্যানেজ না করা যায় তাহলে সেটা আলাদা কথা। কিন্তু প্রথমে কি করব, সেই কজটার সঙ্গে আগে দেখতে হবে যে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে জিনিসটা ভালো হচ্ছে কিনা। মেডিকেল ট্রিটমেন্ট কি কি দেয়া হয়? মেডিকেল ট্রিটমেন্ট গ্লকোমার কি কি বল? ফার্মার ক্লাস বল, শুনতে পেলাম না। আলফা ওয়ান অ্যাগনিস্ট, আচ্ছা। আর বিটা 2 ব্লকার। কিন্তু মোস্ট কমনলি যেটা ইউজ হয় ইউজুয়ালি একটু লোয়ার ইকোনমিক স্ট্যাটাসের যে পেশেন্টের, সেটা হচ্ছে জাস্ট বিটা ব্লকার। তার নাম কি? বিটা ব্লকারের নামটা হচ্ছে টিমোলল। টিমোললটা হচ্ছে মোস্ট কমনলি ইউজ হয়, কারণ ওটার দাম খুবই কম, লং টার্ম ট্রিটমেন্টের দরকার পড়ে, লাইফ লং। সেই জন্য খুব দামি ওষুধের দিকে না গিয়ে একটু লোয়ার পুয়ার ইকোনমিক স্ট্যাটাসের যে লোকজন তাদেরকে টিমোলল দেওয়া হয়। কিন্তু ওষুধের নাম পরে, তার আগে হচ্ছে কিছু কিছু জিনিস দেখতে হবে। যেমন টার্গেটটা কি, আমি কি চাইছি, কারণ এটা সারা জীবন আমাকে ট্রিটমেন্ট দিয়ে যেতে হবে। সুতরাং আমি কি চাইছি সেটা আমাকে দেখতে হবে। এখানে হচ্ছে কি চাইছি, পেশেন্টের কন্ডিশন কি আছে, গ্লকোমা কতটা অ্যাডভান্সড না অ্যাডভান্সড নয় সেটা, তার সঙ্গে সঙ্গে কত তার এজ সেটা আমাকে দেখতে হবে, এবং লাইফ এক্সপেক্টেন্সি কতটা। ধর একটা ভিসিডিআর কি? ভিসিডিআরটা কি বল? সবার জানা উচিত, গ্লকোমার ক্লাস হয়ে গেছে। এই ডিজিজে নিউরোরেটিনাল রিমটা ছোট হয়ে যায়, পাতলা হয়ে যায়। নর্মালি থাকার কথা ছিল এতটা মোটা, এতটা ঠিক, কিন্তু এটা থাকছে কতটা পাতলা হয়ে গিয়ে এরকম ধারের দিকে নিউরোরেটিনাল রিমটা চলে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। তো এই যে নিউরোরেটিনাল রিমটা শুরু হয়ে যাচ্ছে, এটার ইন্ডিকেটর হলো ভিসিডিআর, ভার্টিক্যাল কার্ভ ডিস্ক রেশিও। ভার্টিক্যালি যে কার্ভ ডিস্কের যে রেশিওটা, ওটাকে বলা হয় ভিসিডিআর। এটা ধর কয়েকজনের ক্ষেত্রে দুটো পেশেন্ট এলো, দুজনেরই 0.8, তার মানে অনেকটা অ্যাডভান্স গ্লকোমা। ঠিক আছে, তাহলে কি বল, কি কনফিউশন বল, কি কনফিউশন? কিছু কনফিউশন অপটিক ডিস্কের। এখন আর এই কনফিউশনটা তুলিস না। এটা হচ্ছে ডিস্ক, সরি এটা হচ্ছে কাপ, সরি ডিস্ক, আর এটা হচ্ছে কাপ। ঠিক আছে, তো এই যে ডিস্টেন্সটা, এই যে হাইট আর এটা রেশিও, এটা বাই এটা, সেটা হচ্ছে কাপ ডিস্ক রেশিও। মানে কতটা ভিতরটা থিনিং হয়ে গিয়ে কতটা ভিতরটা কতটা বড় হয়ে গেছে। ঠিক আছে, তো ধর দুটো পেশেন্ট এসছে, দুজনেরই ভিসিডিআর 0.8, কিন্তু তাদের মধ্যে একজনের বয়স হচ্ছে 70, একজনের বয়স 35। তাহলে কি দুজনেরই একই ট্রিটমেন্ট দেওয়া হবে? দুজনের ক্ষেত্রে একই ট্রিটমেন্ট দেওয়া হবে না, কারণ আমার টার্গেট হলো তার লাইফ টাইমে এইটা যাতে 1 না হয়ে যায়, 1.0 না হয়ে যায়। তাহলে এর ধর 80 থেকে 90 বছর বাঁচবে ম্যাক্সিমাম, মানে আমাকে 20 বছর বা 10 বছর আমাকে ঠিকঠাকভাবে চালালেই হলো। কিন্তু এই পেশেন্টটার অ্যাক্সিডেন্ট হয়ে কালো মারা যেতে পারে, কিন্তু এক্সপেক্টেড যে 70-80 বছর বাঁচবে।
তাহলে তাকে আরো 40-45 বছর আমাকে এই জাস্ট 0.28 ডিফারেন্সে থেকে যাতে না বেশি হয় সেটা দেখতে হবে, কারণ 1 হয়ে গেল মানে পেশেন্ট ব্লাইন্ড, তখন ভিজুয়াল ফিল্ডে এতটাই কনস্ট্রিক্টেড হয়ে যাবে যা একটা টিউব ভিশন থাকবে বা নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে কি দুজনের ক্ষেত্রে কোন ভ্যারিয়েবলটার চেঞ্জ হবে? টার্গেট আইওপি। টার্গেট আইওপি, তো টার্গেট আইওপিটা কি? যে আমি কোন বয়সের পেশেন্ট বা তার অ্যাডভান্সড কতটা হচ্ছে। ধর একটা পেশেন্টের আজকের এলো, তার ভিসিডিআর হচ্ছে 0.5, 0.4 পর্যন্ত নর্মাল, 0.5 এলো, তো আমি তাকে ট্রিটমেন্ট দিলাম, দিয়ে আইওপিটা মোটামুটি 16 মিলিমিটার অফ এইচ এর কাছাকাছি রাখলাম, আইপি নর্মালই আছে, তাহলে ট্রিটমেন্ট আমার ঠিকঠাকই চলছে। কিন্তু যদি দেখা যায় পেশেন্ট পরের বছর যখন ফলো আপে এলো এটা 0.6 হয়ে গেল, তার মানে কি আমার টার্গেট যে আইওপিটা ছিল সেটা আরো কমাতে হবে, কারণ একমাত্র একটাই ভ্যারিয়েবল আমরা মানে এখানে মনিটর করতে পারি বা ট্রিট করতে পারি, সেটা হলো আইওপি। আরেকটা জিনিস ইউজ করে অনেকে নিউরোপ্রোটেক্টিভ, কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যায়, কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে, যেমন তোর নিউরোপ্রোটেক্টিভ যে ড্রাগগুলো, নার্ভেরই ড্যামেজ হচ্ছে, নিউরোপ্রোটেক্টিভ ড্রাগগুলো কোথায় ইউজ করা হয়? যেখানে নর্মোটেনসিভ গ্লকোমা, যেগুলো আগের দিন তোদের পড়িয়েছিলাম, ওই ধরনের কেসগুলোতে এটা বেশি ইউজ করা যায়, কিন্তু ওগুলো ছেড়ে দে। এখন জাস্ট একটাই ভ্যারিয়েবল তোদের সামনে, সেটা হলো আইওপি। তো যদি তার 16 আইওপিতেও যদি ভিসিডিআর বাড়তে থাকে, তাহলে আমার প্রবলেম কোথায় হচ্ছে? যে টার্গেট আইওপিটাকে আরো কমিয়ে 12 বা 14 যত কম, যাতে আমার প্রোগ্রেশনটা কম হয়। তাহলে আমার এখানে ভ্যারিয়েবল কি 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 দেখে আমি দেখবো যে আমার ট্রিটমেন্ট ঠিক হচ্ছে কিনা? 1 নম্বর হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশনে ভার্টিক্যাল কার্ভ ডিস্ক রেশিও। 2 নম্বরে গ্লকোমার ডেফিনেশনে পড়েছিলি যে ফিল্ড ডিফেক্ট তৈরি হচ্ছে, তাহলে ফিল্ড ডিফেক্ট কোনো কিছু আছে কিনা, সেটার কি প্রোগ্রেশন হচ্ছে সেটা দেখতে হবে। কি করে দেখা হয়? অটোমেটেড পেরিমেট্রি করে। তোরা যে সামনে বসে টেস্ট করতিস, ওটা হচ্ছে কনফ্রন্টেশনাল মেথড, ওটা এখানে করা হয় না। এখানে একদম স্পেসিফিক যে কোন কোন জায়গায় রেটিনার 30 ডিগ্রির মধ্যে কোন কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে সেটা দেখতে হবে। প্রত্যেকটা পয়েন্ট ফিক্সড, সেটা হচ্ছে অটোমেটেড পেরিমেট্রি করে দেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, অটোমেটেড পেরিমেট্রি করে দেখা হয়ে যাচ্ছে। 3 নম্বর, এটা যে দেখলাম, এটা আমি চোখে দেখলাম আজকের, দেখে খাতায় এঁকে দিলাম। আমি যা দেখলাম এবং খাতায় আঁকলাম, আমি তো একদম কি বলে বড় বড় শিল্পী নই যে মোনালিসার ছবি থেকে মোনালিসাই আঁকতে পারবো। মোনালিসার ছবি থেকে আমি একটা অন্য কিছু এঁকে দিলাম। ধর ছিল এই রকম, এখানে একটা নথ ছিল, যেটা আমি ভুলে গিয়ে এরাম করে দিলাম, দেখতে পেলাম না, বা যাই হোক, সেটা আমার কনফিডেন্সের অভাব বল, আমার ক্লিনিক্যাল ইয়ের অভাব বল, বা আমার আঁকার প্রবলেম বল, তাহলে আমি কি যেটা দেখলাম আর আঁকলাম ভুল। ঠিক আছে, সেক্ষেত্রে যাতে ওই যে ভুলটা না হয় সেই জন্য একেবারে ক্লিনিক্যালি একটা ক্লিনিক্যালি ইনভেস্টিগেশন একটা করা হয়, যেটাকে বলা হয় আরএনএফএল বা গ্যাংলিয়নিক সেল লেয়ারের যে থিকনেসটা, সেটা মাপা হয়। কোথায় মাপা যায়? দুটো জায়গায় মাপা যায়। একটা হলো ম্যাকুলাতে, এটা হচ্ছে ম্যাকুলা, এটা হচ্ছে অপটিক কাপ, অপটিক ডিস্ক। তো ম্যাকুলাতেও মাপা যায়, কিন্তু ম্যাকুলাতে ইউজুয়ালি মাপা হয় না গ্লকোমার ক্ষেত্রে, মাপা হয় ডিস্কে। ডিস্কে গিয়ে যে আরএনএফএল এর থিকনেস, মানে এই যে নার্ভ ফাইবার লেয়ারটা, এখানে শুধু আছে অপটিক নিউরন, এখানে তো এই আরপি ফারপি ওগুলো কিছু নেই, এখানে আছে অপটিক নার্ভের যে নিউরনগুলো যেগুলো আসছে সিগন্যাল নিয়ে, সেই জায়গাটার যে থিকনেস সেটা মাপা হয় এখানে, আরএনএফএল থিকনেস অ্যাট ডিস্ক। ঠিক আছে, এটা হচ্ছে এই দুটো ইনভেস্টিগেশন, এটা এবং অটোমেটেড পেরিমেট্রি, এই দুটো ইনভেস্টিগেশন হচ্ছে আমার মনিটরিং এর জন্য লাগবে। ঠিক আছে, আর কি কি জিনিস লাগে? ধর একটা আইওপি তুই মাপলি, এলো 20, ঠিক আছে, 20 মিলিমিটার অফ এইচজি, সেটা বেশি না কম আমি কি করে বুঝবো? এটা মার্জিনালি হাই। তখন আমাকে দেখতে হবে যে কর্নিয়াটা, যেটার এগেনস্টে আমি আইওপিটা মাপলাম,
সেই কর্নিয়াটা প্যালিয়েবল কি না। সুতরাং কর্নিয়া যদি একদম থিন হয় সেক্ষেত্রে আইওপিটা ফলসলি আমি একটু বল বেশি হয় না কম হয়? হ্যাঁ, ধর এটা একটা নরম জিনিস, আমি ইনডেন্ট করলাম এটাকে, খুব কম প্রেসারেই আমি এটাকে ইনডেন্ট করে দিতে পারলাম, কিন্তু এটা একটা হার্ড জিনিস, এটাকে অতটা সহজে ইনডেন্ট করতে পারলাম না। কর্নিয়া একই জিনিস, একই কোলাজেন মেটেরিয়াল দিয়ে তৈরি, সুতরাং যদি বেশি মোটা হয় তাহলে আমাকে জোরে এক্সট্রা প্রেসার দিতে হচ্ছে, কিন্তু ভিতরের প্রেসার অ্যাকচুয়ালি কম, কর্নিয়ার থিকনেসের জন্য আমাকে এক্সট্রা প্রেসার দিতে হচ্ছে। সুতরাং আইওপি অ্যাকচুয়ালি লোয়ার দেন দ্য আইওপি নিডেড টু ইনডেন্ট দ্য কর্নিয়া। ঠিক আছে, তাহলে ফলসলি হাই কখন পাওয়া যায়? যখন কর্নিয়াটা থিক হয়, আর যখন কর্নিয়া থিন হয় তখন ফলসলি লোয়ার পাওয়া যায়। ঠিক আছে, সুতরাং যদি কম হয়, ধর এখানে 20 পেলাম এবং কর্নিয়াল থিকনেস হচ্ছে একদম পাতলা, তখন আমি কি বুঝবো যে এই যে পাতলা থিকনেসের জন্য আমার আইওপিটা ফলসলি কম পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা বেশি। সেটার একটা কারেকশনের মেথড আছে, যদি তো 7 মিলিমিটার যদি কর্নিয়াল থিকনেসের ডিফেক্ট হয় তাহলে 1 মিলিমিটার মানে 1 মিলিমিটার অফ এইচজি আইওপি বাড়া কমা করা হয়। ঠিক আছে, তাহলে কি দেখবো, কি দেখে আমি তাহলে কর্নিয়ার থিকনেস বুঝতে পারবো? আইওপি মাপা হয় সেন্ট্রাল কর্নিয়াতে, এই কর্নিয়াটা সেন্ট্রাল কর্নিয়াতে মাপা হয়, তাহলে আমাকে দেখতে হবে সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে আইওপি দেখবো, সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস দেখবো, আর যে ডিস্কের বা ফিল্ডের যে চেঞ্জগুলো যেভাবে হয় সেটার জন্য টেস্ট করব। ঠিক আছে, আর কিছু কি করার দরকার? ইউজুয়ালি যেগুলো আমরা গ্লকোমা, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা যেগুলো, ওগুলোই দেখার দরকার পড়ে না, কিন্তু যদি নর্মোটেনসিভ গ্লকোমা বা হাইপোটেনসিভ গ্লকোমা যেটাকে বলে, সেখানে দেখতে হতে পারে যে নার্ভের পারফিউশন ঠিক হচ্ছে কিনা, নকটার্নাল হাইপোটেনশন হচ্ছে কিনা। নকটার্নাল হাইপোটেনশন কি? মেডিসিন হয়েছে তোদের কিছু কিছু, রাত্রেবেলা প্রেসার কমে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে আমি কি দেখবো, এই জিনিসগুলো দেখে আমি একটা ঠিক করবো যে আইওপি আমার টার্গেট কতটা রাখবো। ঠিক আছে, টার্গেট আইওপি, এবারে টার্গেট আইওপি, ধর আমার একটা পেশেন্টের আইওপি আছে 25 মিলিমিটার অফ এইচজি, সেটার একটা অ্যাডভান্স স্টেজ, পেশেন্টের বয়স সবকিছু দেখে আমি ঠিক করলাম যে পেশেন্টের টার্গেট আইওপি রাখবো 14। ঠিক আছে, তাহলে আমাকে কতটা কমাতে হচ্ছে? অ্যারাউন্ড 11 মিলিমিটার অফ এইচজি কমাতে হচ্ছে। তখন আমি দেখবো যে এই জিনিসটা কতটা আমাকে কমাতে হচ্ছে, সেটা আমি কি কি ড্রাগ দিয়ে আনতে পারবো, কোন কোন ড্রাগ ইউজ করলে আমি ওই লোয়ারিং এফেক্টটা পাবো যাতে 11 মিলিমিটার অফ এইচজি আইওপি কমে যায়। তাহলে আমাকে দেখতে হবে যে কোন কোন ড্রাগ কতটা আইওপি কমাতে পারে। এবারে ড্রাগগুলোর নাম পরপর বলতে থাক, আগে গ্রুপের নাম বল, তারপরে ড্রাগের নাম বল। একদম প্রথমে হচ্ছে আলফা। কয় ভাই বোন তোরা? হ্যাঁ, একলাই? আচ্ছা, কারা বল, 3-4টে ভাই বোন কে আছে? 3-4টে ভাই বোন কার আছে? কারণ নেই? যাই হোক, ধর আমার 4টে ছেলে, তার মধ্যে একজন আইএএস অফিসার, একজন গ্রামে করে, একজন আমার কাছে থাকে, আর আরেকজন হচ্ছে যা ইচ্ছে তাই করে। তো আমি প্রথমে কার নাম বলবো? আমার কাছে থাকে যার নাম, সে সব থেকে পরে বলবো। যে আইএএস অফিসার, তার নাম সব থেকে আগে বলবো। সুতরাং যে সব থেকে ভালো কাজ করে তার নামটা আগে বলতে হবে। ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, এটা হচ্ছে সব থেকে ভালো কাজ করে, সব থেকে সাইড এফেক্ট কম, এবং সব থেকে বড় যেটা জিনিস, দাম সব থেকে বেশি, সুতরাং পকেটটা ভালো থাকবে, আমার নয়, ফার্মা কোম্পানি। ঠিক আছে, তাহলে এটা কখন ইউজ করব? যখন পেশেন্ট পার মান্থ অ্যারাউন্ড 500 টাকা শুধু চোখের একটা ড্রপের জন্য ইউজ করতে পারবে তখন। ঠিক আছে, 1 নম্বর গেল। কারণ ওষুধটাকে আমাকে সারা লাইফ ইউজ করতে হবে, এমনটা নয় যে আমি 2 মাস ইউজ করলাম ঠিক হয়ে গেলাম, 2 মাস ইউজ করলাম ঠিক হয়ে গেলাম, তাহলে আমি যত ইচ্ছা দামি ওষুধ পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারবো, কিন্তু পেশেন্ট যদি সেটা কন্টিনিউ ইউজ না করতে পারে তাহলে সেটা ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা কাদের জন্য ইউজ করব? এটা ফার্স্ট লাইন ড্রাগ, ড্রাগ অফ চয়েস, যা ইচ্ছা বল, কিন্তু
প্রপার ইকোনমিক স্ট্যাটাসের লোকজনদের জন্য, যারা ওটা বিয়ার করতে পারবে, তাদের লাইফস্টাইলে কোনো প্রবলেম পড়বে না, ঠিক আছে, লাইফস্টাইল হ্যাম্পার না হয়ে তাদের জন্য এটা। কি কি ওষুধ আছে এখানে? ল্যাটানোপ্রস্ট বা ইমাটোপ্রস্ট, যাই হোক, প্রস্ট সবকিছু একেবারে লিখে দিবি। তো এটা সাইড এফেক্ট কি? কদিন আগে আউটডোরে এসেছিল একটা পেশেন্টের, একটা চোখে গ্লকোমা, একটা চোখে গ্লকোমা নেই, আইওপিও ঠিক, কাপ ডিস্ক রেশিও ঠিক, সমস্ত কিছু ইনভেস্টিগেশন করা হলো, সবকিছু ঠিক, অন্য চোখটায় গ্লকোমেটাস ড্যামেজ আছে। তাদের ক্ষেত্রে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ যদি দিস তাহলে কি হবে? প্রেফার করা হয় অবশ্যই, কিন্তু যদি দিস তাহলে কি হতে পারে? বিশেষ করে মেয়েদের এটা খুব চিন্তার কারণ, সেটা হলো এটা দিলে আইল্যাশ গুলো বড় হয়ে যায়। একদিকের আইল্যাশ যদি বড় হয় তাহলে কেমন লাগবে সেটা ভেবে অনেকে না দেয়, কিন্তু সেটা দেখা হয় যে অ্যাকচুয়ালি আইল্যাশ গুলো বাড়ছে কিনা, কারণ এটা ফার্স্ট লাইন ড্রাগ, আইল্যাশ বাড়ছে, সেটা তো সাইড এফেক্ট। সাইড এফেক্ট হবে কি হবে না সেটা সবার ক্ষেত্রে বলা যায় না, যদি হয় তখন আমি অন্য গ্রুপে ট্রান্সফার করব। তাহলে কি ল্যাটানোপ্রস্ট বা ইমাটোপ্রস্ট, যাই হোক, এই ওষুধগুলোর ডোজ কেমন? দিনে কভার করে দিতে হয়। আজকের আমার মনে পড়লো, আজকের আমি রাত্রেবেলা ওটি করে ফিরেছি, 12টার সময় ইচ্ছা হলো আমার চোখে দিয়ে দিলাম ড্রপ। কালকের আমার কিছু কাজ নেই, দুপুর 2টোর সময় ঘুমোতে যাবো, রাত্রেবেলা উঠবো না, একদম প্ল্যান করেছি দুপুর 2টোর সময় দিয়ে দেবো। তারপরের দিন আউটডোর থেকে আছে, গিয়ে তোদের ক্লাস ফাস নিয়ে আছে, 4টে-5টার সময় ছুটি হবে, তখন গিয়ে দিয়ে দেবো। এরকম করলে কি হবে? এরকম করলে হবে না, একদম ফিক্সড টাইমে। 1 নম্বর হচ্ছে এটা ওডি ডোজ, দিনে একবার করে দিতে হবে। 2 নম্বর হলো একদম ফিক্সড টাইম। ফিক্সড টাইম, এটা যে কোনো গ্লকোমা ড্রাগের ফিক্সড টাইম, সে ওরাল হোক আর টপিক্যাল ড্রাগ হোক, একদম ফিক্সড টাইমে তোকে দিতে হবে। আজকের যা দিলি কালকেরও একই সময় দিতে হবে, যদি না তুই একান্ত গ্রুপ চেঞ্জ করছিস তখন। তাহলে যদি প্রোস্টাগ্ল্যান্ডিন বা ল্যাটানোপ্রস্ট দেয়া হচ্ছে, তাকে কন্টিনিউ বলা হবে যে তুমি একবার করে দেবে। আর কখন দেবে, কিভাবে টাইম বোঝে? বাড়িতে কার কার মা সিরিয়াল দেখে? তো বলা হবে যখন হচ্ছে কি ইষ্টিকুটুম শুরু হচ্ছে তখন গিয়ে ড্রপটা দিয়ে দেবে, ঠিক আছে? ইষ্টিকুটুমের প্রথম যে ব্রেকটা পড়ছে 9টা 5-এ, তখন গিয়ে ড্রপটা দিয়ে দেবে। তো তাহলে কি প্রবলেম হবে? রবিবার দিন করে ভুলে যাবে, তাই তো? রবিবার দিন করে ভুলে যাবে, ঠিক আছে? কি সারেগামাপা? ঠিক আছে। এবারে এটা হয়ে গেল প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। যা যা ড্রাগ আছে এগুলো সব ফার্মাতে পড়া আছে, তোদের মুখস্থ করতে হবে। আচ্ছা, এবারে নেক্সট গ্রুপের নাম কি? নেক্সট গ্রুপের নাম কি? বিটা ব্লকার। বিটা ব্লকার, বিটা ব্লকার কি কি ড্রাগ আছে? টিমোলল আর বিটাক্সোলল। টিমোললটা হচ্ছে নন সিলেক্টিভ, বিটা 1 বিটা 2 সবকিছু ব্লক করে, আর বিটাক্সোললটা হচ্ছে শুধু বিটা 1 কে ব্লক করে, ঠিক আছে? তাহলে এই দুটোকে আমি কাদের ক্ষেত্রে দেবো, কাদের ক্ষেত্রে দেবো না, সেই এটার দাম হচ্ছে 40-50 টাকা, আর এটার দাম হচ্ছে 400-500 টাকা, ঠিক আছে? তাহলে এটা বড় লোকদের জন্য, এটা গরিব লোকদের জন্য, তাই তো? তাই কি? তাহলে নিশ্চয়ই কিছু ইয়ে আছে। এটা হচ্ছে নন স্পেসিফিক, 1, 2 দুটোকে ব্লক করে। 2টা আছে হার্টে, লাঙে, যে ট্র্যাকিয়া ফ্যাকিয়া ওগুলোতে আছে, ব্লাড ভেসেলসে আছে। সুতরাং কি করে না, ড্রপ একটা যখন তুই চোখে দিলি সেটা কি সিস্টেমিক অ্যাবজর্পশন হয়? একটা ড্রাগ পড়েছিস কি, হ্যাঁ, মিনক্সিডিল এফ, কি কাজে ইউজ হয়? সাইড এফেক্ট কি? যে কোনো টপিক্যাল ড্রাগের সিস্টেমিক এফেক্ট হতে পারে, তাই তো? তাহলে তুই সাইড এফেক্টটা কি বললি? মেল প্যাটার্ন হেয়ার লস, ঠিক আছে? তার মানে কি যে কোনো টপিক্যাল ড্রাগের সিস্টেমিক সাইড এফেক্ট হতে পারে। কি দিয়ে হচ্ছে তাহলে? এখানে বিটা 2 যে কি বলে রিসেপ্টরটা আছে সেটা দিয়ে হচ্ছে। সুতরাং তার কি কি সাইড এফেক্ট হতে পারে? ধর একটা হার্টের কোনো একটা ব্লকের পেশেন্ট আছে, বা হার্ট ফেলিউর পেশেন্ট আছে, বা ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট আছে, যাদের ক্ষেত্রে যদি আমি টিমোলল দিই তাহলে সেটা ব্রঙ্কিয়াল সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে এটা দেবো না, তাদের ক্ষেত্রে কি দেবো? বিটা ব্লকার। যদি আমাকে বিটা ব্লকার দিতে হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগে কাজ হচ্ছে না বা সাইড এফেক্ট বেশি আসছে, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ মানে যে কোনো গ্লকমা ড্রাগ যেহেতু বেশি দিন ধরে দিতে হচ্ছে, তাদের সাইড এফেক্ট একটা হয় ইচিং, ওটা খুব বেশি সাইডে, মানে খুবই প্রবলেম করে, ইরিটেটিং একটা ব্যাপার। তো একটা পেশেন্ট সে বুঝতে পারছে না আমার চোখে কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু আমি তাকে ওষুধ দিয়ে দিয়ে চোখে ইচিং তৈরি করে দিচ্ছি,
সে তখন ওষুধ দেবে না, পাতি কথায় সে ওষুধ দেবে না। সুতরাং যদি সাইড এফেক্ট হয় তখন অন্য গ্রুপে চেঞ্জ করতে হবে, আর অন্য গ্রুপের মধ্যে এটা নন সিলেক্টিভ যেহেতু এটা অ্যাভয়েড করে বিটাক্সোললটা দেওয়া হয়। কিন্তু কাদের ক্ষেত্রে দেওয়া হয়? অবশ্যই যারা বেশি কিনতে পারবে না, বেশি এটার জন্য খরচ করতে পারবে না, তাদের জন্য অবশ্যই এটা দেওয়া হয়। আর এটা একদম বিটা 1 সিলেক্টিভ, সুতরাং এটা খুব একটা বেশি সিস্টেমিক সাইড এফেক্ট অতটা করে না। এটা কিভাবে আইওপি লোয়ার করে? আচ্ছা, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগটা কিভাবে, কি মেকানিজমে আইওপিটা লোয়ার করে? এইগুলো ফার্মার পড়া, তোদের সব পড়া আছে। দেখ, আইওপি কমাতে গেলে কি করতে হবে? হয় আইওপির ফরমেশনটাকে কমিয়ে দিতে হবে, ঠিক আছে? আর অ্যাকোয়াস প্রোডাকশন কোথায় হচ্ছে? অ্যাকোয়াস প্রোডাকশন কোথায় হয়? সিলিয়ারি বডি। তাহলে সিলিয়ারি বডিতে ব্লাড ফ্লো কমিয়ে দিলে হতে পারে আইওপি কমবে। সিলিয়ারি বডিতে যে আয়ন ট্রান্সপোর্টগুলো হচ্ছে ওগুলোকে যদি আমি কমিয়ে দিতে পারি তাহলে কমবে। যে ফিল্ট্রেশনটা হচ্ছে বা অ্যাক্টিভ সিক্রেশন হচ্ছে ওগুলোকে কমিয়ে দিতে পারি, তাহলে অ্যাকোয়াস প্রোডাকশন কমবে। আরেকটা কিভাবে বাড়ানো যায়, আইওপি কমানো যায়? যাও 10 জন বেরিয়ে যাও, তাহলে কি আউটফ্লোটা বাড়াতে হবে। আউটফ্লো কোথা থেকে হয়? আউটফ্লো কোথা থেকে হয়? অ্যাঙ্গেল থেকে হয়, তো ওটাকেই বলা হয় ইউভিও স্ক্লেরাল আউটফ্লো, ঠিক আছে? ওই আউটফ্লোটা যদি যে ড্রাগ বাড়ায় সেটাও আইওপি কমাতে পারবে। তো আউটফ্লো বাড়ায় দুটো ড্রাগ, একটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ আর একটা হলো আলফা ব্লকার, আলফা অ্যাগনিস্ট। আলফা অ্যাগনিস্ট যেগুলো আছে ওগুলো দুটোই কাজ করে, আইওপি মানে অ্যাকোয়াস ফরমেশনেও বাধা দেয়, আর 2 নম্বর স্ক্লেরাল আউটফ্লোটাও বাড়ায়, ঠিক আছে? আর বাকি যে কটা ড্রাগ আছে সেগুলো হচ্ছে জাস্ট সিলিয়ারি বডিতে অ্যাকোয়াস প্রোডাকশনটাকে কমায়, ঠিক আছে? তাহলে বিটা ব্লকার কিভাবে কমায় আইওপি বল? বাকি সবগুলো ফরমেশনটাকে কমায়, আলফা আর প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ বাদ দিয়ে বাকি সবগুলো ফরমেশনটাকে কমায়, ঠিক আছে? বিটা ব্লকার হয়ে গেল। এটাও কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ। যদি কোনো পেশেন্টের প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ আমি দিতে পারছি না বা সেই এরিয়ায় প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ অতটা ইজিলি অ্যাভেলেবেল নয়, তাদের ক্ষেত্রে বিটা ব্লকার দিয়ে আমরা শুরু করতে পারি, ইজিলি শুরু করতে পারি। এটা কোনো মেডিকেল লিগ্যাল অফেন্স নয় এবং এটা লাইফ লং ইউজ করলেও খুব বেশি সাইড এফেক্ট হয় না। সাইড এফেক্ট প্রত্যেকটা ড্রাগেরই একটা হয়, ইচিং হয়, আর যদি সেটা সিস্টেমে অ্যাবজর্ব হয়ে যায় তাহলে হার্ট রেট বাড়তে পারে, ট্যাকিপনিয়া হতে পারে বা ব্রঙ্কিয়াল অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে। ওগুলো সাইড এফেক্টের জন্য এটা একটু কম ইউজ হয়, কিন্তু ইউজ করা যায়। সিস্টেমিক অ্যাবজর্পশন কমাবার জন্য তাহলে আমি কি করতে পারি? ধর একটা পেশেন্ট বলছে না আমি প্রশ্নে নিতে পারবো না, অনেক টাকা দাম, তো আমাকে বিটা ব্লকার টিমোললি দাও, বেশ কম দাম আছে। তাহলে তুই বলবি যে হ্যাঁ এটাই তো হয়, তাহলে তুমি চলে যাও, এটা হবে জেনে নিয়ে তুমি চলে যাও, এটা তো বললে হবে না। তাকে সেটা কমাবারও পদ্ধতি বলে দিতে হবে। কিভাবে কমাতে পারবো? চোখে একটা ড্রপ দিলে দুটো ভাবে সিস্টেমে অ্যাবজর্ব হতে পারে। একটা হলো কনজাংটিভা, কর্নিয়া থেকে অ্যাকোয়াসে হয়ে গেল, বা কনজাংটিভা থেকে ডাইরেক্ট ব্লাড ভেসেলসে চলে গেল, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে পাংটাম থেকে ড্রপটা গিয়ে চলে গেল নাকে বা ন্যাসোফ্যারিংস বা যেখানে ইচ্ছে গেল, সেখান থেকে অ্যাবজর্পশন হলো, ঠিক আছে? তাহলে প্রথম যে অ্যাবজর্পশনটা ওটা আমি আটকাতে পারবো না, কারণ ওটাই আমার অ্যাকশন করার রুট, ওটাই কনজাংটিভা থেকে অ্যাবজর্ব হবে, হয়ে গিয়ে আইপি কমাবে। সেকেন্ড যেটা ন্যাসোফ্যারিংস থেকে যেটা অ্যাবজর্ব হচ্ছে বা ন্যাজাল মিউকোসা থেকে যেটা অ্যাবজর্ব হচ্ছে, ওটাকে আটকাতে পারি কিভাবে? চিত হয়ে শুলো পেশেন্ট, ড্রপ দিল, পাংটামটাকে ব্লক করে রাখলো, ঠিক আছে? চোখ দিয়ে সরি দুটো আঙুল দিয়ে এই জায়গাটাকে ব্লক করে রাখলো, দুটো হাতে দুটো আঙুল দিয়ে এই জায়গাটাকে ব্লক করে রাখলো। তাহলে সিস্টেমিক অ্যাবজর্পশন এটা কম হবে, 50% হলেও কমে যাবে, ঠিক আছে? এবারে নেক্সট ওষুধের নাম কি? আলফা অ্যাগনিস্ট। আলফা অ্যাগনিস্ট কি কি আছে বল? ডুয়াল অ্যাকশন মেকানিজম, যে দুটো ওষুধের নাম বললি দুটো ভাবে ইউজ হয়, যেটা এপিনেফ্রিন, ওটা হচ্ছে নন সিলেক্টিভ, আর একটা কি ওষুধের নাম বললি? ব্রাইমোনিডিন, ওটা হচ্ছে আলফা 2 সিলেক্টিভ অ্যাগনিস্ট, ঠিক আছে? তাহলে কোনটা বেশি ইউজ হয়? অবশ্যই সিলেক্টিভটা বেশি ইউজ হবে। কোনটার বেশি দাম? অবশ্যই সিলেক্টিভটা, ঠিক আছে? নেক্সট কোন গ্রুপ? আর বল কোন গ্রুপের ড্রাগ আজ বাকি আছে? এসিই ইনহিবিটর। তো কার্বনিক অ্যানাইড্রেজের ইনহিবিটরের কাজটা কি? কিভাবে ওটা কমায় আইপি? জল যাওয়াই কমিয়ে দিচ্ছে, বা আয়ন ট্রান্সপোর্ট গুলো যে হচ্ছে
ওগুলো কমিয়ে দিচ্ছে, কমিয়ে গিয়ে অ্যাকোয়াস প্রোডাকশনটাকে কমিয়ে দিচ্ছে। টপিক্যাল কি ড্রপই হয় আর সিস্টেমিক কি ড্রাগ হয়? টপিক্যাল কি ড্রপ পাওয়া যায়, ডরজোলামাইড টপিক্যাল আর অ্যাসিটোজোলামাইড হচ্ছে সিস্টেমিক। এই দুটো মনে রাখ, এই যথেষ্ট। আর কি গ্রুপের ড্রাগ ইউজ হয়? ডাইউরেটিক্স কি কি আছে? ম্যানিটল। ম্যানিটলটা তাহলে কি ডাইউরেটিক? অসমোটিক ডাইউরেটিক্স। অসমোটিক ডাইউরেটিক গুলো কিভাবে কাজ করে? এটা কিন্তু অ্যাকোয়াসের উপরে কাজ কম করে, ভিট্রিয়াসের উপরে কাজ বেশি করে। ভিট্রিয়াসটা যে জেলি, ওখান থেকে জলটাকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এদিকে হাইপারটনিক হয়ে গেল জলটা, এদিকে সরি হাইপোটনিক হয়ে গেল, জলটা ওদিক থেকে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে ওষুধ মোটামুটি এই দুটোই হলো। আর কোনো গ্রুপ বাদ দিচ্ছি? কি কি আছে বল মায়োটিক্স? ওগুলোর কি কাজ? ট্রাবিকুলার আউটফ্লো বাড়াবে, আর মেইন যেটা মেকানিক্যাল একটা অ্যাকশন করে, পিউপিলটাকে কনস্ট্রিক্ট করে দেয়। তো যেখানে পিউপিলের একটা সাইনেকিয়া হচ্ছে, এটা কর্নিয়া, এটা আইরিশ, সরি এটা লেন্স। তো যে ক্ষেত্রে এই জায়গাটায় গিয়ে পিউপিলটা এরম যাচ্ছে, যেখানে এই জায়গাটায় গিয়ে এরম অবস্ট্রাকশন হচ্ছে বা এই পিউপিলের মানে পিউপিলের মার্জিনে গিয়ে অবস্ট্রাকশন হচ্ছে, এই দুটো জায়গায় মানে এটা ইউজুয়ালি ইউজ হয় অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে। তখন কি না, আমি এখানটায় যখন ধর পিউপিলটা ডায়ালেট হয়ে যাচ্ছে, এদিকটা ধর কনস্ট্রিক্টেড, এদিকটা আমি ডায়ালেট করলাম, ডায়ালেট যখন করলাম একটু মোটা মতো হয়ে গেল, আইরিশটা টেনে আসছে, তাহলে এই অ্যাঙ্গেলটা তখন বন্ধ হয়ে যাওয়ার চান্স বেশি হচ্ছে। তখন আমি জাস্ট এটাকে টেনে সরু করে দিলাম, এই জায়গাটা বড় হয়ে গেল, অ্যাঙ্গেল ওপেন হয়ে গেল, কাজ শেষ। এটা এখন ইউজ খুবই কম হয়, একমাত্র ওই একটাই জায়গাতে ইউজ হয়, যে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা অ্যাকিউট অ্যাটাক নিয়ে তোর কাছে এসছে, 5-10 মিনিট পর পর পিমোলাল ড্রপটা দিতে থাকো, যতক্ষণ না পর্যন্ত জাস্ট অ্যান্টেরিয়র অ্যাকিউট সাইনিকিয়াটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দিতে থাকো। ভেরি গুড। বলে পাইলোগারপিন। পাইলোগারপিনটা এখন মেনলি ওটির সময়ই ইউজ হয় বেশি, গ্লকোমার কাজে খুব কম ইউজ হয়। ওটির সময় কোনো প্রবলেম হলে আমাকে পিউপিলটাকে কনস্ট্রিক্ট করতে হচ্ছে, ভিট্রিয়াস নলে বেশি বেরিয়ে আসছে, তখন ইউজ হয়। ঠিক আছে, আর কোনো গ্রুপে বাকি আছে? ঠিক আছে, এবারে সার্জারির, আচ্ছা গ্লকোমার সার্জারিতে কিছু চলে আয়। গ্লকোমার সার্জারি কি কি আছে বল, সার্জিক্যাল কিছু কিছু বল। সার্জারি করে কি করতে চাস তুই? হ্যাঁ, জিনিসটার ড্রেন আর্টিফিশিয়ালি করে দেওয়া। ডিসিআর অপারেশনের নাম শুনেছিস? ডিসিআর অপারেশনের নাম তোদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড হয়নি, ল্যাক্রিমাল স্যাক, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল অ্যাপারেটাস কিছু? ডিসিআর এ কি করে না, চোখ থেকে যে জলটা নর্মালি পাথওয়ে দিয়ে যাচ্ছিল নাকে ন্যাসোফ্যারিংসে, ওটা যেতে পারছে না, সেই জন্য একটা আর্টিফিশিয়াল একটা ওপেনিং করে দেওয়া হচ্ছে যাতে চোখের জলটা নাকে চলে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কোন জলটা কোথায় চলে যাচ্ছে, কোন অ্যাকোয়াসটা? অ্যাকোয়াসটা বের হয়ে এখান থেকে ইউভিওস্কুলার আউটফ্লো দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল, যে সিলিয়ারি সার্কুলেশন আছে ওখানে চলে যাচ্ছিল। তো ফিল্ট্রেশন সার্জারি মেনলি যেগুলো করা হয়, দুটো জিনিস, সরি ফিল্ট্রেশন সার্জারি ছেড়ে দেয়, সার্জারি দু ধরনের হয়। একটা হলো অ্যাকোয়াসটাকে ডাইরেক্ট এখান থেকে, অ্যাকোয়াসটাকে ডাইরেক্ট অ্যান্টেরিয়র চেম্বার থেকে বা পোস্টেরিয়র চেম্বার থেকে ডাইরেক্ট এরকম করে বের করে দেওয়া হয়। কোথায় বের করে দেওয়া হয়? সাব কনজাংটিভাল স্পেসে। ঠিক আছে, সাব কনজাংটিভাল স্পেসে এটাকে বের করে দেওয়া হলো। তো এটা যদি ডাইরেক্ট একটা আমি জাস্ট ওপেনিং করে দিই, তাহলে কোনো আমার মনিটরিং থাকবে না, ডাইরেক্ট চলে যাবে, ডাইরেক্ট চলে যাবে। এদিক থেকেও কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকতে পারে, ঠিক আছে, এবং এই দিক থেকে অনেক অ্যাকোয়াস বাইরে বেরিয়ে যেতে পারে। অনেক অ্যাকোয়াস যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কি প্রবলেম হবে? হাইপোটনি তৈরি হবে, আইওপি কমে যাবে, হাইপোটনি তৈরি হবে। তাহলে হাইপোটনি তৈরি হলে ধর হঠাৎ করে আইওপি 10-এর কাছাকাছি চলে এলো, তাহলে চোখের ব্লাড সাপ্লাই তো আসছে কিন্তু ব্লাডের পারফিউশনটা আর হবে না, সেক্ষেত্রে আরো বেশি নার্ভ ড্যামেজ হবে, কিন্তু প্রত্যেকটা অর্গানই ড্যামেজ হয়ে যাবে। তাহলে বেটার হয় কি, ভাল্ভ থাকবে,
এমনভাবে কোনো ফিল্ট্রেশন সার্জারি করে দেওয়া। দুটো ভাবে ভাল্ব পাওয়া যায়, একটা হলো বাই ওটি, আমরা যেমন এসআইসিএস এ দেখেছিস, এসআইসিএস বা ফেকো সার্জারি যেগুলো, ওগুলো সুচার ছাড়াই অটোমেটিক একটা ভালভের মতো তৈরি হয়ে যাচ্ছে যাতে অ্যাকোয়াসটা বাইরে লিক করতে পারছে না, জাস্ট দুটো লেয়ার তৈরি করা হচ্ছে। এই যে দরজাটা দেয়া আছে, দরজাটা ওদিকে আর যাবে না, তার কারণ উপরে একটা ভালভ দেয়া আছে যাতে এটা কি এরকম আটকে গেল। তো এই ওরকমই একটা জিনিস করা হয়। এই দিক থেকে একটা স্ক্লেরা, এটা পুরোটা স্ক্লেরা, তো এইখান থেকে আমি স্ক্লেরাটা তুলে নিলাম, পার্শিয়াল থিকনেস, এই এটা পুরোটাই স্ক্লেরা, তো এইটুকু থিকনেস তুলে নিলাম, নিয়ে এর নিচ থেকে এটা তুলে এখন উপরে উঠে আছে, এর নিচ থেকে এরকম একটা ওপেনিং তৈরি করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে তাহলে অ্যাকোয়াসটা বেরিয়ে চলে যাবে, স্ক্লেরা অ্যাভাসকুলার স্ট্রাকচার, তার উপরে যদি আমি অ্যান্টি মেটাবোলাইট কিছু এখানে একটু শোক করে থাকি, তাহলে এই দুটো লেয়ারের অ্যাপোজিশন হবে না, ফিউচারেও হবে না, হওয়ার চান্স কম, হবে না বলা উচিত নয়, হওয়ার চান্স কম। তারপরে অপারেশনের পরে এটা আবার নিচে ঢেকে দিলাম, এখানে ঢেকে দিলাম, এখানে দুটো বা তিনটে বা যে কটা লাগবে অ্যাকর্ডিং টু ওর এক্সপিরিয়েন্স সুচার করে দেওয়া হলো। কারণ লিক তো কন্টিনিউ হবে, যদি সুচার না করি তাহলে ভালভটা খুব ভালো কাজ করবে না। অপারেশনের পরের দিন আমি দেখবো আইপিটা কতটা কমলো, সেই হিসাবে আমি সুচারটাকে টাইট বা হালকা করতে পারবো, সেই জন্য দুটো সুচার দিয়ে দেওয়া হলো। ওয়াটারটা অ্যাকোয়াসটা কিভাবে তাহলে পাস করছে, এটা হচ্ছে স্ক্লেরা, এর উপরে কি আছে কনজাংটিভা, তাহলে অ্যাকোয়াসটা এখান থেকে যাচ্ছে গিয়ে কনজাংটিভার ভিতরে জমা হচ্ছে। তো কনজাংটিভাও যদি অ্যাপোজ হয়ে যায় তাহলে কনজাংটিভা জমা হতে পারবে না, অবস্ট্রাকশন তৈরি করবে, যাতে অ্যাপোজ না হয়ে যায় সেই জন্য এখানেও একটা অ্যান্টি মেটাবোলাইট দিয়ে দেওয়া হয় যাতে এখানে কনজাংটিভাটা নিচে স্ক্লেরার সঙ্গে অ্যাটাচ না হয়, একটা ব্লেব তৈরি হয়ে যায়, ব্লেব মানে এরকম একটা ফোলা, কনজাংটিভাটা নিচে স্ক্লেরার সঙ্গে না লেগে এরকম করে ফুলে আছে, অ্যাকোয়াসটা গিয়ে ভিতরে ওরকম করে জমা হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে কনজাংটিভাতে অ্যাবজর্ব হয়ে ওটা সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। আর কি হয় সার্জারি, কিছু কিছু অবস্ট্রাকশন যেগুলো হয়, যে ট্র্যাবিকুলার মেশওয়ার্ক বা স্ক্লেমস ক্যানালটা থিন হয়ে যাচ্ছে, স্ক্লেমস ক্যানাল থিন হয়ে যাচ্ছে বা ট্র্যাবিকুলার মেশওয়ার্কের যে ওপেনিং গুলো আছে ওপেনিং গুলো ছোট হয়ে যাচ্ছে, সেটার জন্য অ্যাকোয়াস আউটফ্লোটা হচ্ছে না। তাহলে কি করতে হবে, ট্র্যাবিকুলার মেশওয়ার্ক, স্ক্লেমস ক্যানালটা এইরকম ক্যানাল পুরো কর্নিয়ার চারদিক জুড়ে আছে, আর ট্র্যাবিকুলার মেশওয়ার্ক হচ্ছে তার পাশের মেশওয়ার্ক, তার মাঝে ছোট ছোট জাল আছে, ঠিক আছে। তো দুটো জিনিস করা যায়, একটা হলো লেজার এনার্জি দিয়ে এই যে মাসগুলো আছে সাদা রঙের আঁকলাম, এই মাসগুলোকে পুড়িয়ে দিয়ে ফাইব্রোসিস করে দিয়ে ছোট করে দেওয়া হয়, তাহলে কি হবে, জালটা বড় হয়ে যাবে। এই পর্দার যদি আমি কাপড়গুলো সরিয়ে দিই তাহলে ওপেনিংটা বড় হয়ে যাবে, ঠিক সেরকম এখানে জাস্ট ওপেনিং গুলোকে আমি বড় করার জন্য এই জায়গাটাকে ফাইব্রোস করে দিলাম, তাহলে ওপেনিংটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর দু নম্বর কি, স্ক্লেমস ক্যানালটাকে আমাকে ঠিক করতে হবে এবং এটার পারমিয়েবিলিটি বাড়াতে হবে। মোটা করার কি প্রসিডিওর, এটার ভিতরে আমি কোনো একটা অবজেক্ট ঢুকিয়ে দিয়ে প্রেসার বাড়িয়ে দিলাম, বেলুনের মতো আস্তে আস্তে ফুলে গেল। ওটা করা হয় ভিসকোইলাস্টিক সাবস্টেন্স দিয়ে, স্পেশাল কিছু ডিভাইস আছে এটার জন্য, ওগুলো ডিটেলসে তোদের লাগবে না, জাস্ট জেনে রাখ এরকম কোনো একটা প্রসিডিওর হয়, যেটার নাম পরীক্ষার আগের দিন পড়লেই তোদের মনে থাকবে, যেটাকে বলা হয় ভিসকো ক্যানালোস্টমি। স্ক্লেমস ক্যানাল, স্টমি মানে ওপেনিংটাকে বড় করা। আচ্ছা, দু নম্বর হচ্ছে এটার পারমিয়েবিলিটি কিভাবে বাড়ানো যায়। এর ভিতরে আমি একটা কাঁচি ঢোকালাম, কাঁচির একটা পোর্শন ঢোকালাম, দুটো পোর্শন অপোজিট পোর্শনটা এদিকে আছে কেটে দিলাম, এরকম করে কেটে দিলাম, এই সাইডটা পুরোটা কেটে দিলাম, স্ক্লেমস ক্যানালটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। ধর বাগানে যখন জল দেয়া হয় দেখবি পাইপটা পুরোটা চলে গেছে, শুধু শেষ দিয়ে জলটা বেরোয়, আমি যদি মাঝখানে কেটে দিই তাহলে মাঝখান দিয়ে জলটা বেরোতে পারবে, এক্ষেত্রে অপোজিট অ্যাকশন হচ্ছে, মাঝখানটা যদি আমি কেটে দিই তাহলে এখান থেকে জলটা গিয়ে ডাইরেক্ট ওই ক্যানালে ঢুকে যেতে পারবে, ঠিক আছে। তো এরকম ভাবে অপারেশন করা হয়, ওগুলোকে বলা হয় গনিওটমি বা ক্যানালোপ্লাস্টি।
জাস্ট তোদের কিছু কিছু আইডিয়া দিলাম। আচ্ছা, এবারে হচ্ছে কিছু সেকেন্ডারি গ্লকোমাটা পড়ানো হয়নি, সেকেন্ডারি গ্লকোমাতে আয়। লেন্স ইনডিউসড গ্লকোমা পড়ানো হয়ে গেছে ক্যাটারাক্টের সঙ্গে। ট্রমা ইনডিউসড গ্লকোমা কি কি হতে পারে এবারে বল। বল ট্রমা ইনডিউসড গ্লকোমা কি হতে পারে, ট্রমার কারণে কি কি চোখে চেঞ্জ হতে পারে যার কারণে গ্লকোমা হতে পারে। ভাব, অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল। অ্যানাটমিক্যালি অ্যাঙ্গেলটা কিভাবে ক্লোজ হতে পারে, এই আইরিশ, এই কর্নিয়া, এর নিচে আছে লেন্স, লেন্সটা উপরের দিকে উঠে এলো, লেন্সের অ্যান্টেরিয়র সাবলাক্সেশন, অ্যান্টেরিয়র লেন্সটা সাবলাক্সেটেড হয়ে গেল, আইরিশটা এরম বেঁকে সামনের দিকে চলে গেল, অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে গেল। এটা কি হলো, লেন্সের অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট, এতে অ্যানাটমিক্যালি অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে গেল। কিছুদিন পরে ওই আইরিশ আর কর্নিয়া যে টাচ হয়ে আছে ওখানটায় ফাইব্রোসিস তৈরি হবে, হয়ে অ্যান্টেরিয়র সাইনেকিয়া তৈরি হলো, সেখান থেকে একদম ফিজিওলজিক্যাল অবস্ট্রাকশন হয়ে গেল, তখন বলবি অ্যাঙ্গেল ক্লোজার। আর যদি না হয় তার আগে বলবো অ্যাঙ্গেল ওপেন, কিন্তু অ্যান্টেরিয়রলি সাবলাক্সেশনের জন্য অ্যাঙ্গেলটা মেকানিক্যালি বন্ধ হয়ে গেছে, অ্যানাটমিক্যালি বন্ধ হয়ে গেছে, কিন্তু ফিজিওলজি তখন যদি তুই লেন্সটাকে সরিয়ে নিস তাহলে আবার আইরিশ আগের জায়গায় ফিরে যাবে এবং আবার অ্যাকোয়াস ড্রেন হতে শুরু করবে। সুতরাং অ্যানাটমিক্যাল ব্লক হয়েছিল, সেই জন্য ইমিডিয়েটলি বন্ধ হলো, আইপি বাড়ছে, এবং পরের জন্য ফাইব্রোসিস হলো, ওটাকে বলা হয় পিএএস, পেরিফেরাল অ্যান্টেরিয়র সাইনেকিয়া। আচ্ছা, সাইনেকিয়া ক ধরনের হতে পারে, সাইনেকিয়া মানে আইরিশের সঙ্গে কোথাও জুড়ে যাচ্ছে, এটা পিউপিল, এটা কর্নিয়া, এটা পিউপিল, গোল হয়নি, যাই হোক গোলই ভেবে নে। তো এই জায়গার সঙ্গে পিউপিলটার সঙ্গে যদি লেন্সের, পিউপিলের পিছনে হচ্ছে লেন্স, লেন্সের সাইনেকিয়া হয় সেটাকে বলে পোস্টেরিয়র সাইনেকিয়া। আর এটার সঙ্গে যদি অ্যান্টেরিয়রলি যে স্ট্রাকচার আছে মানে কর্নিয়া, কর্নিয়ার সঙ্গে যদি সাইনেকিয়া মানে কি, সাইনেকিয়া মানে জুড়ে যাওয়া, ওটা হলো ট্রমা ইনডিউসড। আর ট্রমা ইনডিউসড আরেকটা জিনিস হতে পারে, ধর অ্যান্টেরিয়র চেম্বারে কর্নিয়াতে তুই এরকম একটা থ্রাস্ট দিলি, সেই থ্রাস্টটার অ্যাকোয়াসটা গিয়ে অ্যাঙ্গেলটাকেই মেকানিক্যালি ড্যামেজ করে দিল, যে ট্র্যাবিকুলার মেশওয়ার্ক ছিল বা স্লেমস ক্যানাল ছিল ওই জায়গাটাকে রাপচার করে দেওয়া। রাপচার করে দিলে কি, অ্যাকোয়াসটা আরো বেশি বেশি বের হয়ে যাবে, তাই তো। কিন্তু ভাব, এখানে কেটে গেলে প্রথম দিন রক্ত বেরোয়, তারপরের দিন কি হয়, ক্লট ফর্ম হয়, এই জায়গায় চামড়া উঠে গেল, সেক্ষেত্রে কি হবে, চামড়া উঠে গেল, তারপরে সেটা হিল হবে কি দিয়ে, নইলে স্কার হবে। সুতরাং ওই একটাই জিনিস যেটা চোখে হওয়া খুবই বাজে, চোখের লিডে হলে এন্ট্রোপিয়ান হয়ে যায়, চোখের ভিতরে যদি হয় স্কার ফর্মেশন মানে কি, সেখানে কোনো ভাস্কুলার মানে অ্যাকোয়াস পারমিয়াবিলিটি হতে পারে কি, অ্যাকোয়াস পারমিয়াবিলিটি হবে না বা খুবই কম হবে, নেগলিজিবল হবে। সুতরাং অ্যাঙ্গেলটা ওপেন আছে কিন্তু এখানে ফাইব্রোসিস হয়ে গেছে, সেক্ষেত্রে অ্যাঙ্গেল ওপেন থাকলেও কোনো অ্যাকোয়াসের ট্রান্সফার হবে না, যেখানে আইওপি বাড়তে থাকবে। ঠিক আছে, এটা হলো ট্রমার ক্ষেত্রে হলো এরকম করে। এটাকে বলা হয় অ্যাঙ্গেল রিসেশন গ্লকোমা, মানে অ্যাঙ্গেল কেটে দিলে, ট্রমাটিক অ্যাঙ্গেল কেটে গেল, গিয়ে যে গ্লকোমা হলো অ্যাঙ্গেল রিসেশন গ্লকোমা। আচ্ছা, আর সেকেন্ডারি গ্লকোমার মধ্যে আর একটা পড়ে নিওভাস্কুলার গ্লকোমা। নিওভাস্কুলার গ্লকোমা কি, নিওভাস্কুলার মানে কি, নতুন ব্লাড ভেসেলস তৈরি হচ্ছে, তাই তো। নতুন ব্লাড ভেসেলস কখন তৈরি হয়, নতুন ব্লাড ভেসেলস মানে অ্যাবনর্মাল ব্লাড ভেসেলস। সুতরাং অ্যাবনর্মাল যে ব্লাড ভেসেলস তৈরি হয়ে গেল, সেই ব্লাড ভেসেলস গুলোর ফেট কি, কিছুদিন পরে সেটা আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যাবে, ফাইব্রোসিস হয়ে গিয়ে অ্যাঙ্গেল বন্ধ করে দিল, গ্লকোমা হয়ে গেল। তো এটার কারণ কি কি হতে পারে, নিওভাস্কুলারেশন কখন হতে পারে, অ্যাঙ্গেলে বা আইরিশে নিওভাস্কুলারেশন কখন হতে পারে, যখন কোনো চোখে ইসচেমিক কন্ডিশন চলছে, নিওভাস্কুলার যে গ্রোথ ফ্যাক্টর গুলো সেগুলো তৈরি হবে। ইসচেমিয়া কখন হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা কোনো রেটিনাল ভাস্কুলার অবস্ট্রাকশন, ওই সমস্ত কেসগুলোতে এটা হতে পারে। আচ্ছা, আর কি কি আছে সেকেন্ডারি গ্লকোমার মধ্যে বল, অন্য কি কি কারণে গ্লকোমা হতে পারে। আচ্ছা, স্টেরয়েড ইনডিউসড গ্লকোমা, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টেরয়েড কি কাজ করে, স্টেরয়েডের মেন অ্যাকশন কি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি। তাহলে যে কোনো ইনফ্ল্যামেশন হলো চোখে স্টেরয়েড দিয়ে দিল। আগেকার দিনে মানে এই ধর 2-5 বছর আগে, খুব বেশি আগে নয়, যে কোনো দোকানে গেলেই কনজাংটিভাইটিস হয়ে গেছে, সিপ্লক্স ডি ড্রপ দিয়ে দিল হাতে ধরিয়ে,
তো এই ডিটা কি? ডেক্সামিথাজোন। ডেক্সামিথাজোন একটা হাই এন্ড স্টেরয়েড। সুতরাং ওই ওষুধ যদি বেশি দিন ইউজ করে, ধর আজকের 5 দিন ইউজ করলো, সেরে গেল, খুব তাড়াতাড়ি সেরে যায়। স্টেরয়েড দিলে খুব তাড়াতাড়ি সেরা যায়। আবার রিল্যাপস করলো, 10 দিন পরে আবার দিল, এরকম করে সে 2-3 বছর ওটা ইউজ করছে। বা ধর যাদের গায়ে ইচিং বিচিং আছে তারা স্টেরয়েড মলম কিছু একটা লাগিয়ে নিল, কোনো ডাক্তার না দেখে স্টেরয়েড মলম লাগিয়ে যাচ্ছে কন্টিনিউ। ধর আজকের ছুটি আছে, চলো আজকে আমার মলম লাগানোর ইচ্ছা হচ্ছে, আজ লাগিয়ে নিলাম, 10 দিন হলো না, আবার 10 দিন পরে ইনফেকশনটা বেড়ে গেল, আবার মলম লাগিয়ে নিল। এরকম করে সে সারা জীবন সে ভালো তো আছে, সপ্তাহে একদিন ইউজ করছে, ভালো আছে, তার কোনো কমপ্লেন হচ্ছে না। তাদের ক্ষেত্রেও যে ধর আমি এখানে লাগালাম বা যে কোনো জায়গায় লাগালাম, সেই যে অ্যাবজর্পশনটা হচ্ছে, সেই অ্যাবজর্পশনের যে সাইড এফেক্টে আইওপি বাড়তে পারে। ঠিক আছে? দুটো ধরনের টপিক্যাল যদি আমি কিছু, মানে চোখের জন্য টপিক্যাল, স্কিনের টপিক্যাল নয়, চোখের টপিক্যাল যদি আমি ড্রপ দিচ্ছি, সেখান থেকে ইউজুয়ালি গ্লকোমাটা বেশি হয়। আর যদি আমি সেখান থেকে ক্যাটারাক্ট বেশি হয়। আর যদি সিস্টেমিক স্টেরয়েড দিই, তাহলে তার থেকে মানে গ্লকোমাটা বেশি হয়। স্টেরয়েডের দুটো সাইড এফেক্ট চোখে একদম তোকে ঠোঁটের সামনে রাখতে হবে সবসময়। ওটা মনে রাখবি যে যদি বলে স্টেরয়েডের সাইড এফেক্ট কি, দুটো, একটা হলো ক্যাটারাক্ট, একটা হলো গ্লকোমা। যদি টপিক্যাল দিই তাহলে ক্যাটারাক্ট ইউজুয়ালি বেশি হয়, গ্লকোমাও হতে পারে। আর যদি সিস্টেমিক স্টেরয়েড আমি দিই তাহলে পেশেন্টের গ্লকোমা বেশি হয়, ক্যাটারাক্টও হতে পারে। ঠিক আছে? এটা হলো স্টেরয়েড ইনডিউসড গ্লকোমা। আচ্ছা, ইন্ট্রাঅকুলার যদি কোনো টিউমার থাকে তাহলে গ্লকোমা হতে পারে কি? ইন্ট্রাঅকুলার যদি টিউমার থাকে, সেম একই, একটা স্পেস অকুপাইং লিশন হচ্ছে, তার জন্য একটা আইওপি বাড়বে। আর 2 নম্বর হলো সেটা যদি যে আইরিশটাকে সামনের দিকে ডিসপোজ করে দেয়, তাহলেও অ্যাঙ্গেল ক্লোজ করে গ্লকোমা হতে পারে। এবারে আরেকটা জিনিস যেটা তোদের পরীক্ষায় পড়তে পারে, সেটা হলো সিলিয়ারি ব্লক গ্লকোমা বা অ্যাকুয়াস মিসডিরেকশন সিনড্রোম। সিলিয়ারি বডি কোথায় থাকে? সিলিয়ারি বডির সঙ্গে কি কি অ্যাটাচমেন্ট থাকে? ঠিক আছে? এই সিলিয়ারি বডি এটা, আর এটা লেন্স। তো অ্যাকুয়াসটার প্রোডাকশন হচ্ছে এখান থেকে, তার উপরে আইরিশ আছে। তো এই সিলিয়ারি বডি থেকে যে অ্যাকুয়াসটার প্রোডাকশন হচ্ছে, সেই অ্যাকুয়াসটা এই পথ দিয়ে বেরিয়ে সামনের দিক দিয়ে চলে যাচ্ছে, নর্মাল পথ এটা। এবার যদি সিলিয়ারি বডিটা কিছুভাবে মিসডিরেক্টেড হয়ে যায়, এই দিকে ডিরেক্টেড হয়ে গেল পিছনের দিকে, ইউজুয়ালি যখন এটা রিল্যাক্স থাকে তখন একটুখানি ভিতরের দিকে চলে আসে। তো যদি এরা নিচের দিকে বা ইনওয়ার্ড লেন্সের দিকে এটার কোনো সোয়েলিং হয়, তাহলে অ্যাকুয়াসটা ওখান থেকে এই সিলিয়ারি বডি আর লেন্সের পিছনে ট্র্যাপ হয়ে যায়, এখানে ট্র্যাপ হয়ে যায়। যেটুকু অ্যাকুয়াস সামনে থেকে বেরোচ্ছে সেটা তো চলে যাবে, কিন্তু পিছন থেকে যেটুকু অ্যাকুয়াস বেরোচ্ছে সেটা এখানে ট্র্যাপ হয়ে যায়। এখান থেকে যদি ট্র্যাপ হয় তাহলে অ্যাকুয়াসটা যাবে কোথায়? নিচে কি আছে? ভিট্রিয়াস। তাহলে ভিট্রিয়াসে গিয়ে আইপি বাড়াবে। ভিট্রিয়াসটা অ্যাকচুয়ালি একটা জেলি, হাইপার অসমোলার একটা জেলি। সেখানে যদি জল ঢোকায় তাহলে সেটার ভলিউম বাড়বে আস্তে আস্তে। যত জল ঢোকাবে এখানে আইওপিটা তার থেকে আরো বেশি বাড়তে হবে। ধর তুই 10 ml জল ঢোকালি, তার জন্য যেটুকু বাড়ার কথা আইওপি, ভিট্রিয়াসে কিন্তু তার থেকে অনেকটা বেশি বাড়ে। সুতরাং অ্যাকুয়াসটা নর্মালি যে পথে যাওয়ার কথা ছিল সেখান থেকে না গিয়ে অন্য ডিরেকশনে চলে যাচ্ছে, ওই জন্য বলা হয় এটাকে অ্যাকুয়াস মিসডিরেকশন সিনড্রোম। এক্ষেত্রে আইওপি প্রচন্ড হারে বাড়ে, এবং ইমিডিয়েট যদি তুই ট্রিটমেন্ট না করিস তাহলে মুশকিল, সঙ্গে সঙ্গে অপটিক নার্ভ ড্যামেজ হতে পারে। ইমিডিয়েট ট্রিটমেন্ট কি করবি? এটার একটা ড্রাগের নাম যখন সেটা মানে আগে যখন গ্রুপ বলা হচ্ছিল তখন বলা হয়নি, সেরকম একটা ড্রাগ ইউজ করা হয়। কি ড্রাগ বল? সিলিয়ারি বডিটাকে কনস্ট্রিক্ট করে কে? মিওটিক্স। কি কি ইউজ করতে পারি সেক্ষেত্রে? সিলিয়ারি বডিকে করে না, ওটা হচ্ছে করে আইরিশকে কনস্ট্রিক্ট করলো। সিলিয়ারি বডিকে কে করে? উল্টো কাজ যায় করে। উল্টো কাজ কে করে? মিডিয়াটিক্স গুলোর নাম বল পর। অ্যাট্রোপিন হচ্ছে একদম সব থেকে বেশি হেভিলি অ্যাক্টিং মিডিয়াটিক্স, এবং ওটাকেই ইউজ করা হয় সিলিয়ারি বডিকে রিল্যাক্স রাখার জন্য। ঠিক আছে? সিলিয়ারি বডিকে রিল্যাক্স রাখলাম,
ওটা আস্তে আস্তে চলে গেল, মানে সাইডের দিকে সরে গেল, অ্যাকোয়াস নর্মালি পাস হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি ইউজ করা হচ্ছে? অ্যাট্রোপিন মোস্ট কমনলি ইউজ করা হয়। অ্যাট্রোপিন আর বাকি গ্লুকোমায় খুব কম ইউজ হয়, হয়ই না বলতে গেলে চলে, এখানেই শুধু একমাত্র ইউজ হয়। আচ্ছা, ইনফ্ল্যামেটরি গ্লুকোমা কি? ইনফ্ল্যামেটরি গ্লুকোমা মানে ইনফ্ল্যামেশন হলো চোখে একটা, ইনফ্ল্যামেশনকে কি বলে? ইউভিআইটিস। ইউভিআইতেই ব্লাড ভেসেলস আছে ওখানে মেইনলি ইনফ্ল্যামেশনটা হয়। তো ইনফ্ল্যামেশনের জন্য কি প্রবলেম হয়, যার জন্য কেন গ্লুকোমা হতে পারে? ইউভিআইটিসে কি হয়, যে সেলুলার যে রিয়াকশনগুলো ওগুলো অ্যাকোয়াসে চলে এলো, আস্তে আস্তে অ্যাকোয়াসটা ড্রেন হচ্ছে, ড্রেনের সঙ্গে অ্যাকোয়াসের সঙ্গে সঙ্গে ওই ইউভিআইটিক যে মেটেরিয়ালগুলো, ইনফ্ল্যামেটরি মেটেরিয়ালগুলো, ওগুলো আস্তে আস্তে যাচ্ছে ওখান থেকে। তো ছাঁকনির মতো গিয়ে ওখানে কিছুটা আটকে যাচ্ছে, যেটা গিয়ে পরে ওখানে পিগমেন্টের আকারে জমা হয়, ওখানে পিগমেন্টের মতো জমা হচ্ছে, হয়ে মানে অ্যাঙ্গেলটা ওপেন আছে, অ্যানাটমিক্যালি ওপেন আছে, কিন্তু ফিজিওলজিক্যালি ওটা ক্লোজ হয়ে যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা ধর ওপেন আছে, কিন্তু এখানে গিয়ে ডট 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 অনেক কিছু জমা হয়ে গেল। তাহলে কি সেটা আর জলটাকে যেতে দেবে? বাড়িতে যাদের আয়রন ফিল্টার আছে, অনেকদিন ধরে যদি সেখানে আয়রন জমতে থাকে, তাহলে ফিল্টারটা যেমন বন্ধ হয়ে যায়, এক্ষেত্রেও তেমনই অ্যাকোয়াসটা আর ড্রেনেজ হবে না, সেক্ষেত্রে আইপি বাড়বে। আর ও তো এর কথাই বলতে তাদের ক্ষেত্রে এই ইনফ্ল্যামেটরি গ্লুকোমা তৈরি হতে পারে। ক্রনিক ইউভিআইটিস আছে যাদের, তাদের ক্ষেত্রে ক্রনিক বা রিকারেন্ট ইউভিআইটিস হচ্ছে, তাদের জন্য হতে পারে। আর একটা জিনিস আছে, সিউডো এক্সফোলিয়েটিভ মেটেরিয়াল দিয়ে যদি কোনো গ্লুকোমা হয়, সিউডো এক্সফোলিয়েটিভ গ্লুকোমা বলে। সেটাও একই, চোখের ভিতরে সিউডো এক্সফোলিয়েটিভ মেটেরিয়াল বলে একটা কোনো ইনফ্ল্যামেটরি মেটেরিয়াল পাওয়া যায়, যেটা গিয়ে ওখানে ক্লগিং করছে। সেম মেকানিজম, অ্যাঙ্গেলটা ওপেন আছে, কিন্তু ফিজিওলজিক্যালি অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে যাচ্ছে, ড্রেন করতে পারছে না, তাই সেম একই। যদি চোখের ভিতরে কোনো ব্লাড থাকে, ধর চোখের ভিতরে কোথাও ব্লিডিং হলো, সে ভিট্রিয়াসে হোক, অ্যাকোয়াসে হোক, যেখানে হোক ব্লিডিং হলো, সেক্ষেত্রে কি আইপি বাড়তে পারবে? এক নম্বর কথা, ব্লাড বেরোলে সঙ্গে সঙ্গে আইপি বাড়বে। দু নম্বর, ব্লাডের যে সেলগুলো ড্রেন হবে, আস্তে আস্তে সেলগুলো ড্রেন হয়ে যাবে, একই সঙ্গে ড্রেন হয়ে যাবে, সেগুলো গিয়ে ওখানে ক্লগিং করবে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ঘোস্ট সেল গ্লুকোমা। ঘোস্ট সেল গ্লুকোমা তোদের পরীক্ষায় না পড়ার চান্স বেশি, কিন্তু প্র্যাকটিক্যালে যারা ভালো বলবি তাদের ধরতে পারে। কি এটা না, ভিট্রিয়াসে কোনো একটা ব্লিডিং হয়েছে, ভিট্রিয়াসে ব্লিডিং হয়েছে, কিন্তু সেটা গিয়ে অ্যান্টেরিয়র চেম্বারে এফেক্ট করছে। কখন তাহলে এফেক্ট করতে পারে ভিট্রিয়াসের কোনো মেটেরিয়াল? যখন পোস্টেরিয়র ক্যাপসুল লেন্সের, মানে লেন্সটা নেই এবং লেন্সের সঙ্গে ভিট্রিয়া, মানে অ্যান্টেরিয়র চেম্বারের সঙ্গে ভিট্রিয়াস ক্যাভিটির একটা কানেকশন তৈরি হয়ে আছে। এই লেন্স নেই যাতে অ্যান্টেরিয়র চেম্বারের সঙ্গে পোস্টেরিয়র চেম্বারে একটা কানেকশন তৈরি হয়ে আছে। অ্যাফেকিয়া বা সিউডোফেকিয়া উইথ পোস্টেরিয়র চেম্বারের রেন্ট, মানে পোস্টেরিয়র ক্যাপসুলের রেন্ট, এই কেসগুলোই কি হয় না, ভিট্রিয়াসে যে ব্লাডটা পড়েছে, ব্লাডটা আছে, সেই ব্লাডটা আস্তে আস্তে অ্যাকোয়াসে চলে গিয়ে অ্যাঙ্গেলটা ক্লগিং করে দিচ্ছে, দিয়ে আইপি বাড়াচ্ছে। এটাকে বলা হয় ঘোস্ট সেল গ্লুকোমা। ভিট্রিয়াসে প্রবলেম, কিন্তু সেটা গিয়ে অ্যান্টেরিয়র চেম্বারে ডিফেক্ট করছে। ঠিক আছে, মোটামুটি সব শেষ।